হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে আলোচনা করা হবে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় প্রাণীর পরিচিতির হাইডার খাদ্য, হাইডার পরিপাক, হাইডার চলন এবং হাইডার জনন নিয়ে। সো আমি আশা করি আজকের এই ক্লাসটা যদি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারো তাহলে হাইডার এই বিষয় সম্পর্কে তোমার একটা ক্লিয়ার কনসেপ্ট হয়ে যাবে। সো তোমাদের শাহিন ভাইয়া আজকে তোমাদের এই ক্লাসটা সম্পূর্ণ নিবে। আমি আশা করি এই ক্লাসটা করার মাধ্যমে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। সো তোমরা সবাই শাহিন ভাইয়ের ক্লাসটা করতে থাকো, আমি আপাতত চলে যাই। তো ভাইয়া আপনি ক্লাসটা শুরু করেন। তো ঠিক আছে, তাহলে চলো আমরা আজকে আলোচনাটা শুরু করি। তো আজকে তোমাদের সাথে যেটা নিয়ে আলোচনা করা হবে সেটা হলো হাইডার খাদ্য, হাইডার পরিপাক এবং হাইডার চলন নিয়ে। তো প্রথমে আমরা কি নিয়ে আলোচনা করব? হাইডার খাদ্য নিয়ে, অর্থাৎ হাইড্রা কি কি ধরনের খাদ্য খায় সেটা সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে মনে রাখবো যে হাইড্রা সাধারণত কি খায়। প্রথমে যেটা নিয়ে জানতে হবে যে ক্ষুদ্র ক্রাস্টেসীয় সন্ধিপদী অর্থাৎ আর্থ্রোপোডা জাতীয় যে প্রাণীগুলো আছে, আর্থ্রোপোডার যে প্রাণীগুলো আছে সেই প্রাণীগুলো খায়। যেমন প্রথমটা হলো আমাদের কি সাইক্লপস, এটা হলো হাইড্রার প্রধান খাদ্য। তো এটা মনে রাখবো, এটা আমাদের কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে কোশ্চেন চলে আসছিল যে হাইড্রার প্রধান খাদ্য কি। তাহলে মনে রাখবো যে সাইক্লপসটা হলো হাইড্রার প্রধান খাদ্য। তারপর আর একটা কি ড্যাফনিয়া, এই ড্যাফনিয়াও হাইড্রার কি এক ধরনের খাদ্য। তারপর হাইড্রা কি খায়? হাইড্রা সাধারণত পতঙ্গ লার্ভা খায়। তারপর হাইড্রা কি খায়? যে খণ্ডায়িত যে প্রাণীগুলো আছে বা এনিলিডা পর্বের যে প্রাণীগুলো আছে সেগুলো সাধারণত হাইড্রা খেয়ে থাকে। এবং হাইড্রার কি খায়? হাইড্রা ছোট কৃমি বা মাছের যে ডিম আছে সেই মাছের ডিম খেয়েই কিন্তু হাইড্রা জীবন ধারণ করে। তাহলে আমাদের এই যে হাইড্রার যে খাদ্যগুলো আছে এই হাইড্রার খাদ্যগুলোকে মনে রাখতে হবে, কারণ প্রায় সময় বোর্ড পরীক্ষায় বা প্রায় সময় অ্যাডমিশন টেস্টে কিন্তু এই হাইড্রা কি ধরনের খাদ্য খায় সেখান থেকে কোশ্চেন চলে আসে। তারপর যেটা সম্পর্কে জানবো, তাহলে হাইড্রা তাহলে খাদ্যটা গ্রহণ করলো, যেহেতু হাইড্রাটা খাদ্যটা গ্রহণ করলো, গ্রহণ করার পর অবশ্যই হাইড্রার সেই খাদ্যটাকে পরিপাক করতে হবে। সো এই যে হাইড্রার পরিপাক, এই পরিপাকটা কিভাবে হয় সেটা সম্পর্কে জানতে হবে। তাহলে প্রথমে যেটা মনে রাখবো যে হাইড্রার সাধারণত দুই ধাপে কি হয় পরিপাক হয়। আমরা জানি হাইড্রার কয় স্তর বিশিষ্ট পানি? আমরা জানি হাইড্রার হলো দ্বিস্তর বিশিষ্ট পানি। যেহেতু হাইড্রার দ্বিস্তর বিশিষ্ট পানি, এর জন্য হাইড্রার একটা বহিত্বক থাকে আর একটা কি ভিতরে একটা অন্তত্বক থাকে। তাহলে এই যে পরিপাকটা হয়, তাহলে প্রথমে হয় বহিঃকোষীয় পরিপাক। এই বহিঃকোষীয় পরিপাকটা কোথায় হয়? হাইড্রা সাধারণত বহিত্বকে হয়। আর অন্তঃকোষীয় পরিপাকটা কোথায় হয়? হাইড্রার যে অন্তত্বক আছে সেখানে হয়। তাহলে এই যে বহিঃকোষীয় পরিপাক এটাকে কি বলা হয়? এটাকে বলে আন্তঃকোষীয় পরিপাক। আর যেটা অন্তত্বকে হয় সেটাকে কি বলা হয়? অন্তঃকোষীয় পরিপাক। তাহলে বহিঃকোষে পরিপাক হওয়ার পর সেই পরিপাক কিন্তু খাদ্যটাই আবার কোথায় যায়? আমাদের অন্তত্বকে যায় এবং অন্তত্বকে আরেকবার পরিপাক হওয়ার মাধ্যমেই সেই খাদ্যর যে সারটা আছে সেটাই দেখা যায় হাইড্রার পুরা দেহে ছড়িয়ে পড়ে। তাহলে প্রথমে যেটা পড়তে হবে যে আমাদের যে আমরা জানি কি যে হাইড্রার যে বহিত্বক আছে সেখানে কি আছে? প্রায় 7 ধরনের কোষ আছে। তার ভিতরে একটা কি আমাদের গ্রন্থি কোষ। তাহলে হাইড্রার যে বহিত্বক আছে সেখান থেকে যে গ্রন্থি কোষটা আছে সেখান থেকে আমাদের কি নিঃসৃত হয়? এনজাইম নিঃসৃত হয়। সো এই এনজাইমটা নিঃসৃত হওয়ার কারণেই বহিত্বকে সর্বপ্রথম হাইড্রার যে খাদ্যগুলো সে যে নিল সেগুলো কি করবে? পরিপাক করা শুরু করবে সেই এনজাইমটা দ্বারা হবে। এবং অন্তত্বকে কি দ্বারা হয়? আমরা জানি অন্তত্বকে সাধারণত 5 ধরনের কোষ আছে। তার ভিতরে একটা কোষ আছে কি পুষ্টিকোষ। এই যে পুষ্টিকোষ আসে সেটার যে সাইটোপ্লাজম আসে সেখান থেকে কি নিঃসৃত হয়? এনজাইম নিঃসৃত হয়। এই এনজাইম নিঃসৃত হওয়ার কারণে হাইড্রার অন্তত্বকে কি হয়? পরিপাক হয়। তাই আমাদের কোশ্চেনটা যদি এভাবে আসে যে হাইড্রার বহিত্বকে কিসে কেন পরিপাকটা হয়, তাহলে মনে রাখবো হাইড্রার যেহেতু বহিঃকোষে একটা গ্রন্থিকোষ আছে, এই গ্রন্থিকোষ থেকে যেহেতু এনজাইম নিঃসৃত হয়, এই এনজাইমের প্রভাবে বহিত্বকে কি হয়? আমাদের খাদ্য পরিপাক শুরু হয়। আর অন্তত্বকে কেন হয়? কারণ অন্তত্বকে যেহেতু পুষ্টিয় কোষের সাইটোপ্লাজম থেকে এনজাইম নিঃসৃত হয়, এই এনজাইমের প্রভাবে কি হয়? অন্তত্বকেও খাদ্য পরিপাকটা শুরু হয়। তাহলে কিভাবে পরিপাকটা হয়? তাহলে সর্বপ্রথম বহিত্বক বা বাইরের যে ত্বক আছে, বাইরের ত্বকে কি হয়? এই প্রোটিন থেকে কি তৈরি হয়? পলিপেপটাইড তৈরি হয়। তাহলে এখানে যেটা সবচেয়ে বেশি মনে রাখতে হবে এই প্রোটিন থেকে পলিপেপটাইড তৈরি হওয়ার জন্য কি এনজাইম ভূমিকা রাখে, এই নামটা মনে রাখতে হবে। কি এনজাইম? পেপসিন এনজাইম। এটা খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালোভাবে মনে রাখবো যে প্রোটিন থেকে বহিত্বকে প্রোটিন যখন সে গ্রহণ করে হাইড্রা, ওই সেই বহিত্বকে প্রথমে এই প্রোটিনটা থেকে কি তৈরি হয়? পলিপেপটাইড তৈরি হয় এবং এনজাইমটা কি থাকে? পেপসিন। সো এটা মনে রাখার জন্য মনে রাখতে পারো যে প্রোটিনের প, পেপসিনের প।
এভাবে মনে রাখবা যে প্রোটিন থেকে পলিপেপটাইড তৈরি হওয়ার সময় পেপসিন এনজাইম কাজ করে। তাহলে এই যে পলিপেপটাইডটা তৈরি হলো বহিত্বকে, সেই বহিত্বক থেকে সেটা কি যাবে অন্তত্বকে, মানে ভিতরে প্রবেশ করবে। তো ভিতরে প্রবেশ করার পর কি হবে, সেই পলিপেপটাইডটা আবার সেখান থেকে তৈরি হবে কি অ্যামিনো অ্যাসিড। এই যে পলিপেপটাইড থেকে অ্যামিনো অ্যাসিড তৈরি হচ্ছে, এই তৈরি হওয়ার সময় কি এনজাইম ভূমিকা রাখে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে মনে রাখবো যে ট্রিপসিন এনজাইম ভূমিকা রাখে। তাহলে আমরা বলতে পারি যে প্রোটিন থেকে বহিত্বকে তৈরি হয় কি পলিপেপটাইড, সেই পলিপেপটাইডটা পরে অন্তত্বকে যায়, অন্তত্বকে যাওয়ার পর সেই পলিপেপটাইডটা আবার ট্রিপসিন এনজাইমের প্রভাবে কি তৈরি করে, অ্যামিনো অ্যাসিড তৈরি করে। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে যদি বলি যে অ্যামিনো অ্যাসিড কোথায় তৈরি হয়, তাহলে বলতে হবে হাইডার অন্তত্বক পরিপাক করার সময় সেখানে আমাদের কি তৈরি হয়, অ্যামিনো অ্যাসিড তৈরি হয়। তারপর যেগুলো সাধারণত লিপিড জাতীয় খাদ্য, সেগুলো কি করে যে অন্তত্বকে যে সেখান থেকে লিপিড থেকে তৈরি করে কি ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। এটা কিন্তু মনে রাখবো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, কোশ্চেন এবার চলে আসতে পারে যে হাইডার যে অন্তত্বক আছে সেখানে লিপিড ভেঙে কি কি তৈরি হয়। তাহলে মনে রাখবো এই লিপিডটা ভেঙে তৈরি হয় ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। সো এই যে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলটা তৈরি হলো, এটা কোন এনজাইমের প্রভাবে তৈরি হলো, তার মনে রাখতে হবে লাইপেজ এনজাইম। সো এটা ভেবে মনে রাখতে পারো যেহেতু লিপিডের ল আর এখানেও ল, তাহলে মনে রাখবো লিপিড থেকে ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারল তৈরি হওয়ার সময় আমাদের যেই এনজাইমটা ভূমিকা রাখে সেটাকে বলা হয় লাইপেজ এনজাইম। তারপরে যেটা সম্পর্কে জানতে হবে যে কোনো যদি কার্বোহাইড্রেট যদি থাকে, সেই কার্বোহাইড্রেটটা অন্তত্বকে পরিপাক হয়। কিভাবে পরিপাক হয়, এই কার্বোহাইড্রেট থেকে তৈরি করে কি গ্লুকোজ। এই যে গ্লুকোজটা তৈরি হলো, তৈরির সময় একটা এনজাইম ভূমিকা রাখে, এই এনজাইমের নামটা মনে রাখতে হবে। এনজাইম নাম কি, অ্যামাইলেজ এনজাইম। তাহলে আমরা বলতে পারি যে হাইড্রেট অন্তত্বকে কার্বোহাইড্রেট থেকে তৈরি হয় গ্লুকোজ এবং আমাদের এখানে এনজাইমের কি কোন এনজাইমের প্রভাবে, অ্যামাইলেজ এনজাইমের প্রভাবে, এটা মনে রাখতে হবে। তাহলে আমরা বলতে পারি তাহলে কিভাবে পরিপাকটা হলো, প্রথমে হাইড্রেট প্রথম থেকে যে প্রোটিন জাতীয় যে খাদ্যগুলো হাইড্রেট গ্রহণ করে সেটা বহিত্বকে আমাদের কি হয়, বহিপাকে আমাদের বহিত্বকে আগে আমাদের পরিপাক হয়, হওয়ার পর আমাদের অন্তত্বকে যায়, অন্তত্বকে যাওয়ার পর সেই পলিপেপটাইড থেকে তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড। সো এই জিনিসটা মনে রাখবো। তারপর আরেকটা জিনিস মনে রাখবো যে তারপরে কোন প্রক্রিয়ায় পরবর্তীতে যে তৈরি হলো, এই যে পরিপাকটা তৈরি হলো, যে খাদ্য সারটা তৈরি হলো, এটা তো অবশ্যই হাইড্রার পুরা দেহে কি ছড়ায় যেতে হবে, না হলে হাইড্রা তো শক্তি পাবে না। এই যে ছড়ায় যায়, এটা কি প্রক্রিয়ার মাধ্যমে ছড়ায় যায়, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে মনে রাখবো এটা সাধারণত ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে দেহের সকল কোষে এই যে খাদ্য সারটা আছে পরিপাক হওয়ার পর যে মেন শক্তিটা আছে বা খাদ্য সারটা আছে, এটা কোন প্রক্রিয়ায়, ব্যাপন প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা মনে রাখবো, কারণ পরীক্ষা কিন্তু চলে আসতে পারে যে হাইড্রার দেহে কোন প্রক্রিয়ায় তার খাদ্যগুলা পুরা দেহে ছড়ায় যায়। তাহলে মনে রাখতে হবে কোন প্রক্রিয়ায়, ব্যাপন প্রক্রিয়া। তারপর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে এমসিকিউ, যেটা গুরুত্বপূর্ণ, যেটা অলরেডি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলে আসছিল, সামনে তো আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসতে পারে বা আমাদের বোর্ড পরীক্ষা আসতে পারে, সেটা কি, যে স্বেচ্ছার পরিপাক হাইড্রা করতে পারে না। তাহলে একটা যদি এমসিকিউ চলে আসে যে কোনটার পরিপাক হাইড্রা কখনোই করতে পারে না, তাহলে মনে রাখতে হবে স্বেচ্ছার পরিপাক হাইড্রা করতে পারে না। তাহলে এই হলো হাইড্রার পরিপাক। তারপর আমাদের যেটা সম্পর্কে জানতে হবে, হাইড্রার চলন সম্পর্কে জানতে হবে, অর্থাৎ হাইড্রা কিভাবে চলাচল করে সেই চলাচল সম্পর্কে জানতে হবে, কারণ এই হাইড্রার চলাচল থেকেও কিন্তু আমাদের কোশ্চেন চলে আসে। তাহলে প্রথমে যেটা জানবো যে হাইড্রার চলন সাধারণত কয় প্রকার, 9 প্রকার, অর্থাৎ হাইড্রা প্রায় 9 ভাবে বা 9 ধরনের কি করতে পারে, চলাচল করতে পারে। তাহলে প্রথমটাকে কি বলা হয়, 1 নাম্বার যেটা আছে সেটাকে কি বলা হয়, লুপিং বলা হয় বা হামাগুড়ি। যদি বলা হয় যে লুপিং বা হামাগুড়ি কেন বা কখন সে এটা ইউজ করার চেষ্টা করে, যখন লম্বা দূরত্ব অতিক্রম করার সে টার্গেট নেয়, যে যখন সে দেখে যে আমাকে লম্বা দূরত্ব যেতে হবে, তখন সে সাধারণত কি করে, লুপিং বা হামাগুড়ি স্টাইলে কি করে, চলাচল করে। তো এখানে যেটা পড়বো যে লুপিং যখন করে তখন শুধুমাত্র একটা লুপ তৈরি করে। মনে রাখবো লুপিং যখন সে লুপিংয়ের মাধ্যমে যখন চলাচল করে তখন শুধুমাত্র একটা লুপ তৈরি করে। তাহলে কোশ্চেনটা এইভাবে চলে আসতে পারে যে হাইড্রা সাধারণত একটা লুপ কখন তৈরি করে, তাহলে মনে রাখবো লুপিং চলনের সময় হাইড্রা একটা লুপ তৈরি করে। তারপরে 2 নাম্বার যে চলন সেটাকে বলা হয় সমারসোল্টিং বা ডিগবাজি। সো সমারসোল্টিং বা ডিগবাজি এটা কখন সে ইউজ করে, সাধারণত যখন সে চলাচল করে বা যখন সে দ্রুত চলাচল করতে চায় তখন সাধারণত কি করে, সে সমারসোল্টিং বা ডিগবাজি চলনের মাধ্যমে সে সামনে আগায় যায়। সো এখানে মনে রাখতে হবে যে সমারসোল্টিং বা ডিগবাজিতে সে সাধারণত 2টা লুপ গঠন করে। তাহলে কোশ্চেন যদি ভাবে আসে যে হাইড্রা 2টা লুপ কখন তৈরি করে বা কোন চলনের সময় হাইড্রা 2টা লুপ তৈরি করে, তাহলে মনে রাখবো সমারসোল্টিং বা ডিগবাজিতে সে কি করে, 2টা লুপ তৈরি করে। তারপরে 3 নাম্বার যে চলন আছে সেটাকে বলা হয় গ্লাইডিং বা এমিবয়েড চলন। সো এই চলন সে কখন সে করে, যখন সে দেখে যে তাকে ধীরে ধীরে চলা লাগবে, আস্তে আস্তে চলা লাগবে বা খুব স্লো মোশনে শিকার ধরার জন্য চলাচল করা লাগবে, তখন সে সাধারণত কি করে, এই গ্লাইডিং চলনটা করে থাকে। তারপর মনে রাখতে হবে এই যে গ্লাইডিং চলনটা আছে এটা কিভাবে করে, সে সাধারণত তার যে পদতল থাকে সেই পদতল
বা ক্ষণপথ গঠনকারী কোষের সাহায্যে চলাচল করে। তাহলে কোশ্চেনটা এইভাবে চলে আসতে পারে যে হাইড্রার পদতল বা ক্ষণপথ গঠনকারী কোষের মাধ্যমে চলাচল কোন চলনের মাধ্যমে করে? আমরা মনে রাখবো গ্লাইডিং চলন বা অ্যামিবয়েড চলনের সময় হাইড্রা কি করে? এই ক্ষণপথ বা পদতল ইউজ করে সে চলাচল করতে থাকে। তারপর 4 নম্বর যে চলনটা আছে সেটা হলো ভাষা, মানে ভাসতে ভাসতে সে চলাচল করে। তো তাহলে মনে রাখবো এটা কিভাবে করে? গ্যাসীয় বুদবুদ সৃষ্টি করে যে চলন হয় সেই চলনটাকে বলা হয় কি? ভাষা। তারপর যেটা সম্পর্কে জানতে হবে সাঁতার, অর্থাৎ সাধারণত হাইড্রা কি করে? সাঁতার কেটেও কি করতে পারে? চলাচল করতে পারে। তাহলে এটা কিভাবে করে সাঁতারটা কাটে? সাধারণত আমরা জানি হাইড্রার কি থাকে? অনেকগুলো কিন্তু কোর্সিকা থাকে। এই কোর্সিকাগুলোকে ঢেউয়ের মতো আন্দোলিত করে, অর্থাৎ ঢেউয়ের মতো এরকম আন্দোলিত করে সে কি করে? সাঁতার কাটে এবং সামনের দিকে এগিয়ে যায়। তারপর আরেকটা হলো কি? আমাদের একটা হলো হেসরা, অর্থাৎ হেসরা চলন। এই হেসরা চলনের মাধ্যমে কি করে সে? আরোহণ এবং অবরোহণ করার মাধ্যমে কি করে সে চলাচল করে। তাহলে কোশ্চেনে যদি এভাবে চলে আসে যে আরোহণ এবং অবরোহণ করে কোন চলনের মাধ্যমে হাইড্রা সামনে এগিয়ে যায়, তাহলে মনে রাখবো হেসরা যে চলনটা আছে সেই চলনের মাধ্যমে এগিয়ে যায়। 7 নম্বর যে চলন সেটাকে বলা হয় কি? নতমুখী চলন। সো নতমুখী চলন বলতে বোঝাচ্ছে যে কোর্সিকার সাহায্যে চলাচলকে কি বলা হয়? নতমুখী চলন। তাহলে কোশ্চেনে এইভাবে তোমার ভর্তি পরীক্ষা চলে আসতে পারে বা বোর্ড পরীক্ষা চলে আসতে পারে যে কোর্সিকার সাহায্যে হাইড্রার যে চলাচল ঘটে এটাকে কোন চলনের ভিতর ফেলা যায়, তাহলে মনে রাখবে সেটাকে বলা হয় নতমুখী চলন। তারপর 8 নম্বর যেটা আছে সেটাকে কি বলা হয়? দেহের সংকোচন ও প্রসারণ। সো এই চলনের মাধ্যমে সে আগে, অর্থাৎ একবার সে কি হবে? সংকুচিত হবে, একবার সে প্রসারিত হবে, একবার সে সংকুচিত হবে, একবার সে প্রসারিত হবে। এর মাধ্যমে তার একটা চলন হতে পারে। তাহলে মনে রাখবো যে সংকোচন প্রসারণের মাধ্যমে দেহ খাটো করা ও লম্বা করে চলাচলের যে প্রক্রিয়া সেটাকে বলা হয় হাইড্রার দেহের সংকোচন প্রসারণ চলন। সো কোশ্চেনে যদি এভাবে চলে আসে হাইড্রার দেহ খাটো এবং লম্বা করার মাধ্যমে কোন চলনের মাধ্যমে হাইড্রা সাধারণত সামনের দিকে এগিয়ে যায়, তাহলে মনে রাখবো সেই চলনটাকে বলা হয় দেহের সংকোচন প্রসারণ চলন। সর্বশেষ যে চলন সেই চলনকে বলা হয় কি? ক্রম সংকোচন চলন। সো এটাও খুবই গুরুত্বপূর্ণ। এটা কি? যে এক পাশ সংকোচন এবং বিপরীত পাশ প্রসারণের মাধ্যমে সাপের মতো চলাচল করা, অর্থাৎ সাপ যেভাবে এভাবে চলাচল করে এইভাবে যদি হাইড্রা চলাচল করে তাহলে সেই চলনটাকে বলা হবে কি? ক্রম সংকোচন চলন। তাহলে কোশ্চেনে যদি এভাবে চলে আসে যে হাইড্রা সাপের মতো যে চলন সেই চলনটাকে কি নামে ডিনোট করা হয়, তাহলে মনে রাখবো যে ক্রম সংকোচন চলন নামে কি করা হয়? ডিনোট করা হয়। তাহলে এই হলো হাইড্রার 9টা চলন। এই চলনগুলো সম্পর্কে তোমরা ক্লিয়ার একটা কনসেপ্ট থাকতে হবে, কারণ ভর্তি পরীক্ষায় বা বোর্ড পরীক্ষায় এই চলন থেকে কোশ্চেন চলে আসে। সো এরপরে আমরা হাইড্রার যে জনন আছে বা জনন প্রক্রিয়া আছে সেটা সম্পর্কে জানবো। তো এখন আমরা আলোচনা করব হাইড্রার জনন সম্পর্কে। তো প্রথমে আমরা রাখবো হাইড্রার জনন কয় প্রকার? 2 প্রকার, অর্থাৎ হাইড্রার সাধারণত 2 ভাবে জনন হয়ে থাকে। 1 নাম্বারটাকে বলা হয় অযৌন জনন, 2 নাম্বারটাকে বলা হয় যৌন জনন। তাহলে প্রথমে আমরা অযৌন জনন সম্পর্কে জানবো এবং তারপরে আমরা যৌন জনন সম্পর্কে জানবো। তাহলে প্রথম যেটা আছে সেটাকে কি বলা হয়? আমাদের অযৌন জনন। তাহলে অযৌন জনন কিভাবে ঘটে? প্রথমে যেটা দিয়ে ঘটে মুকুলোদ্যমের মাধ্যমে ঘটে, আর একটা বিভাজনের মাধ্যমে ঘটে। তাহলে মুকুলোদ্যম কিভাবে ঘটে? যে স্বাভাবিক প্রক্রিয়া। আমরা যদি কোশ্চেন আসে যে হাইড্রার মুকুলোদ্গমন একটা কি প্রক্রিয়া, তাহলে মনে রাখবো এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। এবং আরেকটা প্রশ্ন খুবই খুবই গুরুত্বপূর্ণ, সেটা কি? যে হাইড্রার মুকুলোদ্গমনের সময়টা কি? মনে রাখবো এটা হলো গ্রীষ্মকাল। তাহলে গ্রীষ্মকালে কি হয়? সাধারণত হাইড্রার মুকুলোদ্গম হয়ে থাকে। তারপর যেটা সম্পর্কে আমরা বিভাজন সম্পর্কে, হাইড্রার বিভাজনও হয়ে থাকে। সো এই বিভাজনটা হলো হাইড্রার স্বাভাবিক প্রক্রিয়া না। কেন স্বাভাবিক প্রক্রিয়া না? কারণ হাইড্রার ক্ষেত্রে হাইড্রাকে যদি কোনো কিছু দিয়ে ছেদ করা হয় বা কেটে ফেলা হয় তাহলে হাইড্রার দেখা যায় বিভাজন হওয়ার পরেও সেই হাইড্রাটা আবার পুনরায় জীবিত হয়ে যায়। এই যে জীবিত হয় এটা কিন্তু নর্মাল একটা প্রাণীর বৈশিষ্ট্য হতে পারে না। তাই বলা হয় হাইড্রার যে এই বিভাজন এটা কোনো স্বাভাবিক প্রক্রিয়া নয়। তারপর যেটা পড়তে হবে হাইড্রার কি স্বাভাবিক কোনো মৃত্যু নেই। সাধারণত প্রত্যেকটা প্রাণীর স্বাভাবিক মৃত্যু হয়, বাট হাইড্রার কিন্তু স্বাভাবিক কোনো মৃত্যু নেই, এটা মনে রাখবো। এবং মনে রাখবো এই যে বিভাজনটা আছে এই বিভাজন কয় ভাগে হতে পারে? 2 ভাবে হতে পারে। একটা হতে পারে অনুপ্রস্থ বরাবর বিভাজন হতে পারে, আরটা হতে পারে অনুদৈর্ঘ্য বরাবর বিভাজন হতে পারে। তাহলে আমরা বলতে পারি যে অযৌন জনন কয় প্রকার? 2 প্রকার। একটা হলো মুকুলোদ্যম আর একটা হলো বিভাজন। তারপরে যেটা সম্পর্কে জানবো সেটা হলো যৌন জনন সম্পর্কে জানবো, অর্থাৎ হাইড্রার যে যৌন জনন আছে সেটা সম্পর্কে জানবো। তো হাইড্রার যৌন জনন কয়টা স্টেপে হয় বা কয়টা ধাপে হয়? সাধারণত হাইড্রার যে যৌন জনন এটা সাধারণত 3টা ধাপে হয়। কি কি ধাপ? প্রথম ধাপটা হলো যে অস্থায়ী জননাঙ্গ সৃষ্টি হয়। দ্বিতীয় নাম্বার যে ধাপ হলো সেটাকে নিষেক ঘটে। তৃতীয় নাম্বার যে ধাপ সেটাকে বলা হয় পরিস্ফোটন ঘটে। তাহলে প্রথম আমরা জানবো হলো
অস্থায়ী জননাঙ্গ সৃষ্টি। তো এখান থেকে যেটা বলবো যে হাইড্রা এক লিঙ্গ বা উভলিঙ্গ এবং এখানে স্বনিষেক ঘটে না। এটা দ্বারা কি বুঝায় এটাকে বুঝতে হবে যে আমরা জানি হাইড্রার দেহে কি থাকে, শুক্রাশয় থাকে এবং ডিম্বাশয় থাকে, দুটাই থাকে। কিন্তু এখানে একটা মজার বিষয় হলো যে হাইড্রার যে দেহ আছে সেখানে শুক্রাশয় এবং ডিম্বাশয় কখনোই একসাথে তৈরি হয় না। হয়তোবা প্রথমে আগে শুক্রাশয় তৈরি হবে, তখন ডিম্বাশয় থাকবে না। আবার শুক্রাশয় যখন থাকবে না তখন আবার ডিম্বাশয় সৃষ্টি হবে। এর জন্য সাধারণত হাইড্রাকে এক লিঙ্গ বলা হয় কোন দৃষ্টিতে, যে শুক্রাশয় এবং ডিম্বাশয় তার একই দেহে একসাথে যেমন সৃষ্টি হয় না, অর্থাৎ যখন শুক্রাশয় থাকবে তখন শুধু শুক্রাশয় থাকবে, যখন ডিম্বাশয় থাকবে তখন শুধু ডিম্বাশয় থাকবে। এই দৃষ্টিতে হাইড্রাকে বলা হয় এক লিঙ্গ। আবার উভলিঙ্গ কেন বলা হয়? এই যে একটা সময় দেখা যাবে তার শরীরে শুক্রাশয় তৈরি হয়েছে, আবার একটা সময় দেখা যাবে তার শরীরে আবার ডিম্বাশয় তৈরি হয়েছে। তার মানে দুইটা একসাথে যেহেতু তৈরি হচ্ছে না, শুক্রাশয় এবং ডিম্বাশয় যেহেতু তার শরীরে একটা সময় না ধাপে ধাপে সৃষ্টি হয়, এই জন্য হাইড্রাকে উভলিঙ্গ বলা হয়। এবং হাইড্রার দেহে স্বনিষেক ঘটে না, অর্থাৎ তার নিজের দেহে শুক্রাশয় থেকে নিজের দেহে ডিম্বাশয় নিষেকটা ঘটে না। কেন নিষেকটা ঘটে না? কারণ ওই যে কারণ যে শুক্রাশয় ডিম্বাশয় যেহেতু তার দেহে একসাথে সৃষ্টি হয় না, অর্থাৎ যখন শুক্রাশয় তৈরি হবে তখন ডিম্বাশয় থাকবে না, যখন ডিম্বাশয় তৈরি হবে তখন শুক্রাশয় থাকবে না। যেহেতু দুটো একসাথে থাকে না, তাই তাদের নিজের দেহেই নিজে নিজে স্বনিষেকটা ঘটতে পারে না। তারপর যেটা জানতে হবে, এই যে যৌনজননটা ঘটে এটা সাধারণত কোন কালে বেশি হয়? তাহলে মনে রাখতে হবে এটা কিন্তু শরৎকালে বেশি হয়। তাহলে মনে রাখবো মুগুলোদ্গম হয় গ্রীষ্মকালে, আর যৌনজননের সময়কালটা কত? শরৎকাল। তাহলে এই যে যৌনজননটা হলো তখন আমাদের কি বললাম যে প্রথমে আগে কি তৈরি হয়, এক সময় শুক্রাশয় তৈরি হয়, আবার এক সময় কি হয় তৈরি হয়, ডিম্বাশয় তৈরি হয়। তো ডিম্বাশয় থেকে কি তৈরি হয়? ডিম্বাণু তৈরি হয়। শুক্রাশয় থেকে কি তৈরি হয়? শুক্রাণু তৈরি হয়। এই যে শুক্রাণুর সৃষ্টি, এই শুক্রাণু সৃষ্টিটা কোথা থেকে হয়? শুক্রাশয় থেকে হয়। সেটা সম্পর্কে জানবো। এবং এরপরে এই যে ডিম্বাণু সৃষ্টি, এই ডিম্বাণুটা কোথা থেকে তৈরি হয়? ডিম্বাশয় তৈরি হয়। এই ডিম্বাশয় থেকে কিভাবে তৈরি হয় এই প্রক্রিয়াটা তোমাকে জানতে হবে, কারণ এই প্রক্রিয়াটা পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। যেমন বোর্ড পরীক্ষার জন্য যেমন খুবই ইম্পর্টেন্ট, একেবারে ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে মনে রাখবো এই যে প্রথমে আমরা জানতেছি কি শুক্রাশয় সম্পর্কে জানতেছি, তো শুক্রাশয় থেকে কি তৈরি করা শিখবো? শুক্রাণু তৈরি করা শিখবো। তাহলে মনে রাখবো এই যে শুক্রাশয়টা সৃষ্টি এটা কোন কোষে হয়? এটা সবচেয়ে বড় কোশ্চেন। এই কোশ্চেনে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি চলে আসলো। মনে রাখবো এই শুক্রাশয়টা সাধারণত ইন্টারস্টিশিয়াম কোষে হয়ে থাকে, বা এই শুক্রাশয়টা কোথায় থাকে? সাধারণত ইন্টারস্টিশিয়াম কোষে থাকে। তাহলে প্রথমে কি হয়? প্রথমে আমাদের এই যে শুক্রাশয় আছে সেখানে আমাদের কি থাকে? স্পারমাটোজেনেসিস থাকে। সো এই স্পারমাটোজেনেসিস থেকে মায়োসিস বিভাজনের মাধ্যমে, এটা খুবই মনে রাখবে, কোন কি বিভাজন? মায়োসিস বিভাজনের মাধ্যমে তৈরি করে স্মার্টোগোনিয়া। পরবর্তীতে সেই স্মার্টোগোনিয়া থেকে তৈরি হয় কি? স্মার্টোসাইট। পরবর্তী সেই স্মার্টোসাইট কোন প্রক্রিয়ায়? এটা কিন্তু মিওসিস বিভাজন। আগেরটা ছিল স্মার্টোজেনেসিস থেকে স্মার্টোগোনিয়া তৈরি করার সাথে আমাদের মাইটোসিস বিভাজন হয়েছে। সেই স্পারমাটোগোনিয়া থেকে স্পারমাটোসাইট থেকে আমাদের স্পারমাটিড এবং হ্যাপ্লয়েড তৈরি হয়। এটা কি বিভাজনের মাধ্যমে? মিওসিস বিভাজনের মাধ্যমে। এবং মনে রাখবো এইখানে যে আমাদের স্পারমাটিড তৈরি হয় এটা কয়টি তৈরি হয়? 4টি। এই 4টি থেকে পরবর্তীতে আমাদের কি তৈরি হয়? এই শুক্রাণুগুলা তৈরি হয়। তাহলে আমরা বলতে পারি যে শুক্রাশয় থেকে কিভাবে শুক্রাণু তৈরি হয়? প্রথমে আমাদের স্পারমাটোজেনেসিস থেকে আমাদের কি তৈরি হয়? স্পারমাটোগোনিয়া, এবং সেই স্পারমাটোগোনিয়া থেকে তৈরি হয় স্পারমাটোসাইট থেকে তৈরি হয় কি? স্মার্টিড। এইখান থেকে আমাদের তৈরি হয় শুক্রাণু। তারপরে কি ঘটে? অস্থায়ী জননাঙ্গ সৃষ্টির পরে অস্থায়ী জননাঙ্গ হিসেবে আমাদের কি তৈরি হলো? প্রথমে এখানে শুক্রাণু তৈরি হলো। শুক্রাণু তৈরি হওয়ার পর তাহলে এই শুক্রাশয় থেকে কি তৈরি হলো? শুক্রাণু তৈরি হলো। শুক্রাণু তৈরি হওয়ার পর আরেকটা সম্পর্কে জানতে হবে, কি নিয়ে জানতে হবে? আমাদের ডিম্বাশয় সম্পর্কে জানতে হবে। তো ডিম্বাশয় থেকে কি তৈরি হয়? আমাদের ডিম্বাণু তৈরি হয়। তাহলে এই যে ডিম্বাশয় থেকে যে ডিম্বাণুটা তৈরি হয় এটা কিভাবে তৈরি হয় এটা সম্পর্কে জানতে হবে। তাহলে প্রথমে যেটা জানবো, এই ডিম্বাশয়টা কোথায় থাকে? এটা ইন্টারস্টিশিয়াম কোষে থাকে। তো এখানে কি ঘটে? এই ডিম্বাশয়ে আমাদের কি থাকে? ডিম্বাশয়তে আমাদের মাইটোসিস বিভাজনের মাধ্যমে উগোনিয়া তৈরি করে, এবং উগোনিয়া থেকে তৈরি হয় উসাইট, এবং উসাইট থেকে তৈরি হয় ওটিট এবং পোলার বডি। মনে রাখবো এখানে ওটিট তৈরি হয় একটি, পোলার বডি তৈরি হয় 3টি। পরবর্তীতে এই পোলার বডিটা কি হয়? বিলুপ্ত হয়ে যায়। আর এই যে ওটিট আছে এই ওটিট থেকে তৈরি করে আমাদের কি? ডিম্বাণু। তাহলে আমরা বলতে পারি এখানে মনে রাখবো উগোনিয়া তৈরি করতে কোন বিভাজন হয়? মাইটোসিস বিভাজন হয়। আবার এই উগোনিয়া থেকে তৈরি হয় কি? ওসাইট।
উসাইট থেকে যখন উটিড এবং পোলার বডি তৈরি হয় তখন কোন বিভাজনটা ঘটে এটা মনে রাখবে। এটা কি বিভাজন ঘটে? মিওসিস বিভাজন ঘটে। তাহলে আমাদের কি কি তৈরি হলো? শুক্রাশয় থেকে তৈরি হলো শুক্রাণু, ডিম্বাশয় থেকে তৈরি হয় ডিম্বাণু। কিভাবে? অস্থায়ী জননাঙ্গ সৃষ্টির মাধ্যমে। সো যখন এই শুক্রাণু এবং ডিম্বাণুটা তৈরি হয়ে গেল, তারপরে কি ঘটবে? এই শুক্রাণু আর এই ডিম্বাণু কি হবে? নিষেক ঘটবে। এর জন্য তারপরে যে ধাপটাকে বলা হয় কি? এটা নিষেক। অর্থাৎ এখানে কি ঘটবে? এই শুক্রাণুর সাথে এই ডিম্বাণু মিলিত হবে। মিলিত হওয়ার পরে কি ঘটবে? পরিস্ফুটন ঘটবে। পরিস্ফুটন মানে কি? মিলন হওয়ার পর জাইগোট তৈরি হবে। সেই জাইগোট থেকে আস্তে আস্তে সে কি হবে? হাইড্রাটার আস্তে আস্তে কি হবে? ভ্রূণ তৈরি হবে। ভ্রূণ থেকে আস্তে আস্তে হাইড্রাটা পরিস্ফুটিত হবে। এই পরিস্ফুটিত হওয়ার সময় কয়েকটা জিনিস আমাদের জানতে হবে। প্রথমে যেটাকে পরিস্ফুটন হওয়ার সময় প্রথম যে অবস্থা দেখা যায় সেটাকে বলা হয় কি? মরুলা। যে মরুলা কাকে বলে? যে জাইগোটের গোলাকার পিণ্ড। অর্থাৎ শুক্রাণু ও ডিম্বাণু মিলিত হয়ে কি তৈরি করবে? জাইগোট তৈরি করবে। এই জাইগোটের গোলাকার পিণ্ডটাকে কি বলা হবে? আমাদের মরুলা বলা হবে। এটা মনে রাখতে হবে যে মরুলা কি। তারপর যেটা পড়তে হবে সেটা বলা হয় ব্লাস্টুলা। এই ব্লাস্টুলা কাকে বলে? এই যে মরুলা থাকবে, এই মরুলার গোলাকার যে ভ্রূণ তৈরি হবে, ছোট যে ভ্রূণ তৈরি হবে সেটাকে বলা হবে আমাকে ব্লাস্টুলা। তারপরে যেটা সম্পর্কে জানতে হবে ব্লাস্টোমিয়াস। ব্লাস্টোমিয়া কাকে বলে? এই ব্লাস্টুলার যে কোষগুলো থাকবে, ব্লাস্টুলার যে অনেকগুলো কোষ থাকবে, এই কোষগুলোকে কি হবে? ব্লাস্টোমিয়া বলা হবে। তারপর যেটা সম্পর্কে জানতে হচ্ছে ব্লাস্টোসিল। ব্লাস্টোসিল কাকে বলে? এই যে ব্লাস্টুলা থাকবে, ব্লাস্টুলা কেন্দ্রের যে একটা গহ্বর থাকবে, সেই গহ্বরটাকে বলা হয় ব্লাস্টোসিল। তারপর যেটা সম্পর্কে জানতে হবে সেটা কি? স্ট্রিওগেস্টুলা। এই স্ট্রিওগেস্টুলা কাকে বলে? যে মাতৃদেহের সাথে সংযুক্ত গেস্টুলাকে কি বলা হয়? আমাদের স্ট্রিওগেস্টুলা। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনে কিন্তু আমাদের ঢাকা ইউনিভার্সিটি চলে আসছিল। কি চলে আসছিল? যে মাতৃদেহের সাথে সংযুক্ত গ্যাস্ট্রুলাকে কি বলা হয়? তাহলে মনে রাখবো সেটাকে কি বলা হবে? কি? স্ট্রিওগ্যাস্ট্রুলা। তারপর সর্বশেষ যেটা তো আসে সেটাকে বলা হয় হাইড্রুলা। হাইড্রুলা কাকে বলে? যে ভ্রূণের সর্বশেষ দশাকে কি বলা হয়? আমাদের হাইড্রুলা বলা হয়। এই হলো আমাদের কি? যৌন জনন। তাহলে যৌন জনন কিভাবে হয়? প্রথমে একটা অস্থায়ী জননাঙ্গ সৃষ্টি হয়, তারপরে কি ঘটে? নিষেক ঘটে, তারপর পরিস্ফুটনের মাধ্যমে পরবর্তীতে কি হয়? হাইড্রার জন্ম হয়। তাহলে আমরা জানলাম যে হাইড্রার জনন কয় প্রকার? দুই প্রকার। একটা হলো আমাদের অযৌন জনন, আরটা কি? আমাদের যৌন জনন। সো এই হলো হাইড্রার মোটামুটি সম্পূর্ণ একটা ক্লিয়ার কনসেপ্ট। তুমি যদি এই কনসেপ্টগুলো ভালোভাবে পরীক্ষায় পর্যন্ত মনে রাখতে পারো এবং এই কোর জিনিসগুলো মনে রাখতে পারো, তাহলে কিন্তু পরীক্ষায় তুমি প্রপারলি অ্যান্সার করতে পারবে। আর আমি আমার ভিডিও লেকচারগুলোতে চেষ্টা করি যে তোমাদের শুধুমাত্র কোর জিনিসগুলো মনে রাখার জন্য। কেন? কারণ তোমরা জানো যে বায়োলজিতে কিন্তু অনেক ইনফরমেশন, আসলে পরীক্ষার হল পর্যন্ত এত ইনফরমেশন মাথায় নিয়ে যাওয়াটা কিন্তু কখনোই পসিবল না। সো আমি চেষ্টা করি যে প্রত্যেকটা অধ্যায়ের যেই কোর জিনিসগুলো তোমাকে মনে রাখতেই হবে সেগুলো আমি পড়ানোর চেষ্টা করি। আর এই কোর জিনিসগুলো যদি জাস্ট মনে রাখতে পারো তাহলে পরীক্ষা কিন্তু তুমি খুব সুন্দরভাবে অ্যান্সারটা করে দিয়ে আসতে পারবা। তো তোমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। এর পরবর্তী যে ভিডিওগুলোতে সেখানে আমি চেষ্টা করব বায়োলজির আরো বিভিন্ন যে কঠিন বিষয়গুলো আছে সেগুলো কিভাবে খুব সহজে তোমাদের মনে রাখানো যায় বা কিভাবে খুব সহজে শেখা যায়, সেই সব ভিডিও নিয়ে খুব দ্রুত তোমাদের সামনে চলে আসবো। সেই পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।